হ্যালো এভরিওয়ান, সবাইকে 10 মিনিট স্কুলের লেকচার সিরিজে স্বাগতম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি শেষ করব এবং আজকে আমাদের দশম লেকচার। এই দশম লেকচারে এসে আমরা শেষ করব আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। তাই আমরা অনেক পথ এগিয়ে এসেছি এবং আমরা অনেক চেষ্টা করে অনেক কিছুর মধ্য দিয়ে গিয়ে অনেক ঝড়ঝাপটা, অনেক রিয়াকশন, অনেক মেকানিজম, অনেকগুলো বিক্রিয়া মনে রাখার পর, অনেক কিছু মুখস্থ করার পর আমরা ধীরে সুস্থে এখন 10 নম্বর লেকচারে চলে আসি, রাইট? সো এখন পর্যন্ত আপনাদের অনেকেরই চিন্তা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত হতে পারছি। তবে একটা একটু রিমাইন্ডার দিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু একটা আপনারা যখন পড়াই জৈব যৌগত মানুষজন 1 বছর সময় নিয়েও পড়ে, তো আসলে হয়তো 100% সব টপিক আমার কভার করা হয়তো সম্ভব হয়ে ওঠে নাই। তবুও কিছু কিছু টপিক আমি আপনাদেরকে ওভাবে ডিটেল পড়াই নাই, কারণ এগুলো আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে মোটামুটি সবার যেটা 100% স্টুডেন্টদের যেটা কভার থাকে ওগুলো আমি একটু টাচ করার চেষ্টা করেছি, এবং যেগুলো অনেকে একটু মিস আউট করে বা যেগুলো কম বুঝে থাকে সেগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে এমন একটা টপিক নিয়ে যাব যেখান থেকে প্রশ্ন করার সুযোগ থাকে, এবং এই লেকচারটা হচ্ছে একটু সবার শেষের চেয়েও তো আমি আনকমন টপিকসের উপর রেখেছি। কিসের উপর রেখেছি? আনকমন টপিকস। তো এই টপিকগুলো না আমরা সচরাচর দেখি না, এই টপিকগুলো আমরা সচরাচর পড়তে পারি না, যার ফলে যেটা ঘটে যে এই টপিকগুলো থেকে আমরা অনেক সময় অনেকগুলো প্রশ্ন মিস আউট করে ফেলি। স্পেশালি যখন বুয়েট ভর্তি পরীক্ষাতে আমরা এই সমস্ত এইখান থেকে টপিক থেকে প্রশ্ন করলে আমরা প্রায় সময় প্রশ্ন মিস করে ফেলি। সো তাই চেষ্টা করছি যে এখান থেকে যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। তো আমরা শুরু করব, এটা অনেকটা হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি পড়তে চেষ্টা করবো। এখন অর্গানিক কেমিস্ট্রি থেকে বের হয়ে আমরা প্রাণ রসায়নের কিছু বিক্রিয়া পড়বো বা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়বো। তো সেখানে আপনাদের কার্বোহাইড্রেট নিয়ে অনেক কথা আছে, প্রোটিন নিয়ে কথা আছে। যদিও এটা আপনারা বায়োলজিতে পড়েছেন, কিন্তু অনেকের তো হয়তো বায়োলজি নাও থাকতে পারে চতুর্থ বিষয় হিসেবে, তাই এই বিষয়টা আমরা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করেছি। তো কার্বোহাইড্রেট মানে কি, আমরা যখন বই খুলতে গেলে আপনাদের প্রায় সময় আমরা বই না, ছোটবেলায় পড়তে স্নেহ, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস, ভিটামিন, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন উপাদান থাকে, বিভিন্ন খাবারে আমাদের এই উপাদানগুলো থাকে। সো আপনাদেরকে যে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট তো আমাদের সবার গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সোর্স অফ এনার্জি। আর আমরা যারা মাছে ভাতে বাঙালি, ভাত যারা খায় তাদের জন্য কার্বোহাইড্রেট খুবই গুরুত্বপূর্ণ। সো কার্বোহাইড্রেট শ্রেণীবিভাগ একদম প্রথম বৈশিষ্ট্য অনুসারে একদম প্রধানত শ্রেণীবিভাগ করে 2 ভাগে, সুগার আর নন সুগার। শর্করা কে আমরা বলছি সুগার, শর্করাকে বলছি সুগার, আর নন সুগার। আর কথা হচ্ছে কোন বৈশিষ্ট্য ভিত্তিতে আমি তাকে সুগার হিসেবে ডিফাইন করব আর কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে আমি নন সুগার হিসেবে ডিফাইন করব, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। সেই দিকে আমি ধীরে সুস্থে যাচ্ছি। সো শর্করা সংজ্ঞা হলো যারা দানাদার, শর্করা সংজ্ঞা হলো যারা দানাদার, যারা পানিতে দ্রবণীয় বা সলিউবল এবং মিষ্টি স্বাদযুক্ত। তার মানে আপনাকে যদি পানিতে মিশানোর পর আপনাকে বলা হলো একটা জিনিস দিয়ে বললো এটা শর্করা হ্যাঁ কি না, আপনি সুন্দর করে পানিতে মিশিয়ে যদি দেখলেন তারা দানাদার, তাহলে তো বুঝছেন। আপনি যদি পানিতে মিশে এবং সেটা আপনি যখন একটা চামচ দিয়ে টেস্ট করে যদি বুঝতে পারেন যে হ্যাঁ এটা একটা মিষ্টি স্বাদ, তার মানে আপনি বুঝতে পারছেন এটা একটা শর্করা। এবং শর্করার উদাহরণ হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ। তার মানে হচ্ছে তারা পানিতে মিশে, তারা দানাদার এবং তাদের স্বাদ মিষ্টি, রাইট? এবং যদি শর্করা জাতীয় কার্বোহাইড্রেটকে আবার আমরা 2 প্রকার দেখতে পাই, সেটা হচ্ছে বিজারক চিনি এবং অবিজারক চিনি। সে বিষয়ে আমরা ডিটেল পরে যাব। তবে রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারটা খুব গুরুত্বপূর্ণ বিধায় আপনাদেরকে এটা ডিটেল পড়ানো দরকার। আচ্ছা, সামনে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় বলে ফেলি এই বিষয়ে। সো বলে ফেলা জায়গা আছে, বিজারক চিনি কাকে বলবো? বিজারক চিনি হচ্ছে যেসব চিনি জাতীয় কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ ও টলেন্ট বিকারককে বিজারিত করে। ফেলিং দ্রবণ বা টলেন্ট বিকারককে আমরা তো পড়ছিলাম, এগুলো হচ্ছে আসলে আমার অ্যালডিহাইড। ফেলিং দ্রবক এবং টলেন্ট বিকারক যদি হয় তাহলে হচ্ছে অ্যালডিহাইড মূলকের শনাক্তকরণ বিক্রিয়া, সিএইচও মূলক। সো আসলে যে সমস্ত চিনিতে সিএইচও মূলকটা সিএইচও মূলক বা আমাদের মেইনলি যে কার্বনিল মূলকটা আছে, সে কার্বনিল মূলকটা যদি অক্ষত থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে তাদেরকে, তাহলে ওইখান থেকে আমি এই জিনিসটাতে সিদ্ধান্ত আসতে পারি যে আপনার এই সিএইচও মূলকের উপস্থিতি বা অ্যালডোস সুগারের উপস্থিতির কারণে তারা বিজারিত হয় এবং তাদেরকে বলি আমরা বিজারক চিনি। এবং যদি অবিজারক চিনি হয়, যাদের হচ্ছে অন্যতে অ্যালডিহাইড মূলক থাকে না, যে অ্যালডিহাইড মূলকটা নষ্ট হয়ে যায়,
এখানে আসলে যদিও অ্যালডিহাইডের মধ্যে কার্বনিল মূলক উপস্থিত আছে, এখানে আসলে কার্বনিল মূলকের চেয়ে অ্যালডিহাইড মূলকটাই উপস্থিতিটাই আসলে বিজারক ক্ষমতার ডিফাইন করে। সো যেহেতু আমরা এর আগেও দেখছি ফেলিং দ্রবণ আর টোলেন বিকারকের বিক্রিয়া হচ্ছে আসলে আমরা 2,4-DNP দিয়ে কার্বনিল মূলককে শনাক্ত করি, আর ফেলিং দ্রবণ টোলেন বিকারক থেকে আমরা সামনের দিকে গিয়ে তার অ্যালডিহাইড আছে কিনা দেখার চেষ্টা করি। সো আলটিমেটলি যদি অ্যালডিহাইড না থাকে সে আসলে এই দ্রবণগুলোকে বিজারিত করতে পারে না, যার ফলে তাকে অবিজারক চিনি বলি। আসলে হচ্ছে যখন আমার সুক্রোজ গঠন করতে গেলে তাদের এই মূলকের উপস্থিতি নষ্ট হয়ে যায়, মানে আমার অ্যালডিহাইড মূলকের উপস্থিতি নষ্ট হয়ে যায়। আমরা একটু স্ট্রাকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, কিন্তু এই মূলকের উপস্থিতি নষ্ট হয়ে যায় বলে তারা আর বিজারিত করতে পারেন না, এবং পরীক্ষা করতে গেলে আপনি আর পাবেন না। তার মানে আপনাকে টেস্ট টিউব দেওয়া হলো, টেস্ট টিউব দেওয়ার পর এখানে বলা হলো এখানে আলাদা ফেলিং সলিউশন আছে, বা ধরেন টোলেন রিয়েজেন্ট আছে, রাইট? তো আপনার ওই নির্দিষ্ট চিনিটা ঢালার পর যদি একটা দর্পণ দেখতে পান বা আপনি আপনার চেহারা দেখতে পান এখানের মধ্যে, তার মানে এখানের মধ্যে একটা সিলভার প্রলেপ করতেছে, তার মানে এখানের মধ্যে একটা অ্যালডিহাইড মূলক উপস্থিত অক্ষত আছে, তার মানে সেটা হচ্ছে একটা বিজারক চিনি। আর যদি অক্ষত না থাকে তাহলে অবিজারক চিনি, যেটা হচ্ছে এটাকে বিজারিত করতে পারবে না। এটা টোলেন বিকারক হতে পারে, ফেলিং দ্রবণও হতে পারে। সো এখানে তো আয়নায় মুখ দেখলে একটা টোলেন বিকারক, আর যদি আয়না না দিলে ফেলিং সলিউশন যদি লালচে অদক্ষেপ করে, যেটাকে হচ্ছে লালচে অদক্ষেপ করলে আমরা ফেলিং সলিউশনের ব্যাপারটা বুঝতে পারি, রাইট? ফেলিং সলিউশন আমরা এতক্ষণ পর্যন্ত চিনি বা শর্করার সাথে কাজ করছে না, অশর্করা তারা হচ্ছে অদানাদার। আপনি দানায় তাদেরকে ভাগ করতে পারবেন না, বা তাদের দেখতে ক্রিস্টালের মতো না, তারা আপনার পানিতে মেশালে পানিতে মিশবেন, এখানে আসলে অদক্ষিপ্ত অবস্থায় থাকবে বা অদ্রবণীয় অবস্থায় থাকবে। এবার আপনি এটা টেস্ট করলে, আপনি মুখে টেস্ট করে দেখতে দেখবেন যে আপনাদের টেস্টটা হচ্ছে মিষ্টি না, মানে খুবই স্বাদহীন একটা জায়গা। এটা হলো আপনার অশর্করা। যদি আপনাকে কেউ পাতার থেকে কিছু এক্সট্রাক্ট বের করে, সেলুলোজ এক্সট্রাক্ট যেটা পাতায় থাকে, সেটা যদি আপনার এখানে কেউ গুলায় খাওয়ায়, আপনি কোনো স্বাদ পাবেন বা কোনো মিষ্টতা দেখতে পাবেন না ওইখানে। সো দ্যাটস ওয়াই সেলুলোজ হচ্ছে অশর্করা, স্টার্চ হচ্ছে শর্করা, অশর্করা। সো স্টার্চ থেকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্টার্চ থেকে কিন্তু আমরা ইথানল পেয়ে থাকি, এবং আলটিমেটলি এটা থেকে আমরা কিন্তু আবার ভিনেগারও পেয়ে থাকি। এই বিক্রিয়া আমরা এর আগেও আলোচনা করেছি, কিন্তু আমাদের এটার জন্য গুরুত্বপূর্ণ বিধায় আমি এটা দেখানোর চেষ্টা করেছি। সো এরপর গঠন ও সংযুক্তি অনুসারে কার্বোহাইড্রেট 3 প্রকার। এবার আমরা আসি কঠিন বিষয়টা কিরকম হবে, যে মনোস্যাকারাইড, যে কার্বোহাইড্রেটকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তার চেয়ে ক্ষুদ্রতর অনুসারে আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না। মানে হাইড্রোলাইসিস মানে কি, মানে তাকে কয়টা ভাগে ভাগ করতে যাচ্ছে, তাকে পানি যোগ করছি, পানি যোগ করার পর তাকে আর সিম্পল কোনো কিছুতে ভাগ করা যাচ্ছে না। যেমন আমরা পরমাণুর ক্ষেত্রে যখন প্রথম দিকে পরমাণুকে মনে করা হতো অবিভাজ্য, রাইট? পরমাণু ছোট ডাল্টনের মতবাদ ছিল যে ভাঙতে ক্ষুদ্রতম অবস্থা হচ্ছে পরমাণু। যদিও পরবর্তীতে মডেলটা আরো বিস্তারিত হয়েছে এবং ইস্টা আরো অনেক জটিল একটা বিষয়, কিন্তু আমার মূল বিষয়টা হচ্ছে যে সমস্ত কার্বোহাইড্রেটকে আমি আর্দ্র বিশ্লেষণ করলে তার চেয়ে ক্ষুদ্র আর কিছু পাচ্ছি না, তাকে আমরা মনোস্যাকারাইড বলি। এরকম অনেকগুলো মনোস্যাকারাইড হচ্ছে রাইবোজ, গ্লুকোজ, এবং গ্লুকোজ হচ্ছে আমার অ্যালডোজ সুগারের খুব ভালো একটা উদাহরণ। এবং তারা হচ্ছে কেবল মনোস্যাকারাইড, মানে কেবল তারা একটা ইউনিট। আমি যদি পুরো বিল্ডিং চিন্তা করি, তো অনেকগুলো ইউনিট দিয়ে তৈরি হলো, অনেকগুলো ইট দিয়ে যদি একটা দেয়াল তৈরি হয়, সেটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। আর যদি কেবল একটা ইট, মানে ওটাকে আলটিমেটলি একটাই ক্ষুদ্রতম একক, আর্দ্র বিশ্লেষণ করে আর কোনো ভাগে ভাগ করা যায় না, তাকে বলা হয় মনোস্যাকারাইড। এবং তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, এবং আমরা এই গঠনটা নিয়ে আলোচনা করব। এবং ডাইস্যাকারাইড হচ্ছে দুটো মিলে হচ্ছে। তো ধরা যাক আমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি করে, বা আমার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে যে আমাদের আরো অনেকগুলো ডাইস্যাকারাইড থাকতে পারে। তার মধ্যে 3টা উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড হচ্ছে মল্টোজ, সুক্রোজ ও ল্যাকটোজ। তারা মানে হচ্ছে 2টা সুগার মিলে হয়, ওইটা করতে গিয়ে কিন্তু তাদের মধ্যে একটা পানি বের হয়ে যায়। কেন পানি বের হয়ে যায় খেয়াল করে দেখেন। আমার একটা সুগারের ফর্মুলা হচ্ছে C6H12O6, আর একটা সুগারের ফর্মুলা হচ্ছে C6H12O6। তাহলে দুটোকে যোগ করলে আমার 12টা কার্বন ঠিক আছে, 24টা পানি আর 12টা অক্সিজেন হওয়ার কথা। এখানে কিন্তু 2টা হাইড্রোজেন আর অক্সিজেন কম আছে, মানে আলটিমেটলি কি বের হয়েছে,
এটা H2O গিয়ে বের হয়ে গেছে, তার মানে ডাইস্যাকারাইড সৃষ্টির সময় এটা পানি বের হয়ে যায় এবং তার জন্য আসলে মূলত তার বিভিন্ন ধর্ম চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা এর আগে বিজারিত চিনি বা অবিজারিত চিনি ক্ষেত্রে খেয়াল করছি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জায়গাটা হলো সেটা হচ্ছে মল্টোজ, সুক্রোজ আর ল্যাকটোজের এই দুটো হচ্ছে আমার ডাইস্যাকারাইডের এক্সাম্পল। পলিস্যাকারাইড গুলো যে অনেকগুলো, আপনি ইটকে যদি চিন্তা করেন অনেকগুলো ইটকে পাশাপাশি রাখছেন, সো একটা দেয়াল তৈরি করে ফেলছেন বা অনেকগুলো পলিস্যাকারাইড, অনেকগুলো একসাথে, যেটা আদর্শগুলো বহু সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে বলে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের এক্সাম্পল হলো আমার স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। স্টার্চ হচ্ছে আমার উদ্ভিদে পাই সঞ্চিত খাদ্য, সেলুলোজ হচ্ছে আমরা ঘাসে পাই, গ্রাস বা ঘাসে পাই, এবং গ্লাইকোজেন হচ্ছে আমার লিভারে সঞ্চিত খাদ্য এবং আমাদের ফাঙ্গাসে সঞ্চিত খাদ্য থাকে। লিভারে আমার খাদ্য নরমালি সঞ্চিত হয়ে থাকে ইয়া হিসেবে, আর গ্রাস হচ্ছে, বা আমি এটাকে একটু পরিষ্কার করে লিখি এটা আপনাদের বুঝতে সুবিধা হয়। সেলুলোজ হচ্ছে আপনার গ্রাস বা ঘাসে পাওয়া যায়। সো এই বিষয়টা ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস, আমাদের মানব দেহ কেন সেলুলোজ হজম করতে পারে না, কারণ আমরা ঘাস খেয়ে কেন বাঁচি না, কারণ আমাদের মানব দেহে সেলুলোজ এনজাইমটা উপস্থিত নাই। তো আমাদের আসলে সেলুলোজকে ভাঙতে সেলুলোজ লাগে, কারণ এটা বিশাল বড় একটা পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড সহজে হজম হয় না। যদি আমাদের বডিতে স্টার্চ হজম হয়, গ্লাইকোজেন হজম হয়, কিন্তু সেলুলোজ কখনো হজম হবে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো স্টার্চকে যদি হচ্ছে মানে এটা একটা পলিস্যাকারাইড এবং এটার সাথে অনেকগুলো পানি যুক্ত হলে আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে। তার মানে একটা মনোস্যাকারাইড থেকে আপনি ডাই করেন বা পলি করেন, তার মধ্যে একটা পার্থক্য করেন বা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে একটা পানি বা একটা পানির পার্থক্যই থাকে বা মানে পানি বের হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। তো ওই অংশটা বের হয়ে এসে এখন আমাদের ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, আলফা, বিটা গ্লুকোজ, বিজারক চিনি, অবারিক চিনি আরেকটু ডিটেল দেখবো। আমরা তো এর আগে দেখছি যে অ্যালডিহাইড মূলক থাকে কি না থাকে, আসলে তাহলে নষ্টটা কিভাবে সেটা দেখবো। বিজারক চিনি দেখি যে আমার এইখানে গ্লুকোজের ক্ষেত্রে CHOS এর চারটাকে একসাথে লেখা হলো, আমার OH মূলক আছে, এটা হলো আমার অ্যালডিহাইড মূলক, রাইট? এটা হলো আমার অ্যালডিহাইড মূলক। তো অ্যালডিহাইড মূলকের ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আমার বীজাণু করতে সাহায্য করে। তো এদের এখানে মধ্যে ফ্রি অ্যালডিহাইড মূলক বা ফ্রি কিটোন মূলক থাকলে তাদেরকে আমরা বিজারক চিনি বলি। তো এখানের মধ্যে ব্যাপারটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিটোন মূলকের চেয়ে আসলে অ্যালডিহাইড মূলকই আসলে বেশি বিজারক চিনি হিসেবে কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আসলে কিটোন মূলকের উপস্থিতির ক্ষেত্রে আমরা একটু 2,4-DNP দিয়ে আসলে ট্রাই করা হয় এটাকে বিজারিত বা জারিত হওয়ার জন্য। বাট আসলে বেশিরভাগ বইতে আসলে অ্যালডিহাইডকেই আসলে মানে বিজারক চিনি হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। যদিও ক্লাসিক্যালি বা আপনি যদি ইন্টারন্যাশনাল বইগুলো দেখেন তাহলে ব্যাপারটা হচ্ছে আসলে আপনি দুটাকেই বিজারক চিনির মধ্যে ফেলবেন, কারণ এটারও বিজারণ ক্ষমতা আছে। কিন্তু অ্যালডিহাইডে বেশি আছে বিধায় আমাদের অনেকগুলো টেক্সট বইতে অ্যালডিহাইডকে ধরা হয়েছে। আচ্ছা আসি, তাই অনেকগুলো এক্সাম্পল যখন আমি দিই তারা ফেলিং দ্রবণ ও ডোলেন বিকারকের কথা বারবার বলে, তাই এই বিষয়টা একটু মনে রাখার জন্যই বলি। বাট আমার কিন্তু কার্বোনেট মূলকেরও বিজারণ ক্ষমতা আছে। বাট ওই জায়গা থেকে বের হয়ে এসো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যখন তারা ডাইস্যাকারাইড গঠন করে তখন তাদের এই মধ্যকার যে বিজারক মূলক ছিল, যেটা আইদার অ্যালডিহাইড বা অ্যালডিহাইড মূলক ছিল বা এই ক্ষেত্রে আমার কিটোন মূলক ছিল, সো তাদের মধ্যে যখন এটা গঠন করতেছে ডাইস্যাকারাইড তখন তাদের সেই বিজারণ ক্ষমতা সম্পন্ন মূলকটাই নষ্ট হয়ে যায়, যার ফলে যেটা ঘটে, যার ফলে হচ্ছে আমার আলটিমেটলি তার বিজারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, হয় মানে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমাদের কেন মানে আপনাদের অনেকে প্রশ্ন আসে যেন আমরা কেন আমরা কিটোনকে সরাসরি অনেক বই বিজারক চিনি বলে না, কারণ কিটোনকে আসলে টটোমারিজম করার মাধ্যমে তাদেরকে একটা অ্যালডোল ফরমেশনে এসে মানে কি মোটামুটি মাঝারি ধরনের একটা অ্যালডিহাইড ফরমেশন বা অ্যালডোল ফরমেশনের মধ্যে এসে তাদেরকে হচ্ছে সেই বিজারণ ক্ষমতাটা অর্জন করতে হয়। তো তাদেরকে আলটিমেটলি কিটোনকে আসলে অ্যালডিহাইডের মতো বিজারণ ক্ষমতা পাওয়ার জন্য তার যে কাহিনীটা করতে হবে সেটা হচ্ছে তাকে টটোমারিজমের মধ্যে যেতে হবে। তাই আসলে কিটোনকে সরাসরি আমার বিজারক চিনি বলা হয়ে থাকে না। সো ওই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে
এই জন্য আসলে বারবার ফেরিং দ্রবণ আর টোলেন দ্রবকের কথা বলা হয়েছে। কিন্তু যেহেতু আমি এখানে ব্যাখ্যা করছি ফ্রুক্টোজের গঠন, যেখানে একটা কিটোজ সুগার এবং একটা অ্যালডোজ সুগার, বাট মূলত অ্যালডোজ সুগারকে আমি বিজারক চিনি হিসেবে বলে থাকি। বাট মনোস্যাকারাইড অবস্থায় তারা দুইটাই বিজারক চিনি, কিন্তু যখন তারা ডাইস্যাকারাইড ফর্ম করছে তখন তাদের যে মূলক যার জন্য তার বিজারণ ক্ষমতা ছিল সেটাই নষ্ট হয়ে যায়, বিধায় তাদেরকে বলা হচ্ছে অবিজারক চিনি। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। এবার আসে ডি গ্লুকোজ এল গ্লুকোজ। এটা হচ্ছে আমাদের টর্চ লাইট ফেলি বা এখানে মধ্যে যদি তাদের মধ্যে আলো ফেলি, মানে আলো ফেললে তারা কোন দিকে ঘোরাচ্ছে, এটা টর্চের আলো না, এটা হচ্ছে নিকেল প্রিজমের মধ্যে দিয়ে যাওয়া প্লেন পোলারাইজ লাইট। অনেক কাহিনী আছে, ওইটা আপনারা ফার্স্ট পেপারেই পড়েন, ফার্স্ট লেকচারেই বলছি, ওইটা আমি ডিটেল যাচ্ছি না। আমি সোজা বাংলায় তাদেরকে আলো ফেললে ডানাবর্তী, ডান দিকে ঘোরালে হচ্ছে ডানাবর্তী বা ডি গ্লুকোজ ডান গ্লুকোজ, বাম দিকে ঘোরালে লেফট গ্লুকোজ বা এল গ্লুকোজ। বাট এটা চেনার উপায়টা হচ্ছে যে তাদের যে 5 নম্বর কার্বন বা সেকেন্ড লাস্ট কার্বনের যে হাইড্রোক্সিল মূলকটা আছে সেটা যদি ডান দিকে থাকে সেটা ডি গ্লুকোজ, আর যদি বাম দিকে থাকে সেটা এল গ্লুকোজ। তো সেই জিনিসটা মনে রাখাটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। ডি আর এল গ্লুকোজ না, এটাই উপায়। এটা মনে রাখার জন্য আরো ডিটেইল ওয়ে আছে, এটা ডিরেক্টলি ডানেরটা বামেরটা দিয়ে আসলে বোঝাই না, কিন্তু আপনাদের এইচএস সিলেবাস পর্যন্ত এতটুকু বুঝলেই হবে। সো এতটুকুই রাখছি আমি মূল বিষয়টা। সো বেসিক্যালি যে জিনিসটা সমস্যা হয় যে আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ এটা কিভাবে হয়, তো নরমালি হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা থাকে লিনিয়ার স্ট্রাকচার। তো লিনিয়ার স্ট্রাকচার যখন করতে যাই তখন ধরা যায় CHOH চারটা থাকে, তারপর এখানে নিচে এটা চারটাকে একটু স্পষ্ট করে লিখি, আর নিচে এখানে CH2OH থাকে, রাইট? সো এইটাকে বলা হয় ফিশার স্ট্রাকচার, ফিশার স্ট্রাকচার বলা হয়। এবং ফিশার স্ট্রাকচার থেকে আমার হাওয়ার্ড মডেলে নিতে গেলে এটাকে বলা হয় রিং স্ট্রাকচার। এটা থেকে হাওয়ার্ড মডেলে নিতে গেলে একটা ডিটেইল প্রক্রিয়া আছে, যেটা হচ্ছে আপনাদের কেমিস্ট্রি সিলেবাসে নাই, যেটা আপনাদের বায়োলজি আছে তাদের আছে এতটুকু বিষয়। তো আপনারা এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এই ক্ষেত্রে একটা বিশেষ ধরনের দুটো ডিফারেন্স ঘটে। এটা হচ্ছে এখানে যে মূলকটা সবচেয়ে বেশি দায়ী আছে গ্লুকোজে, গ্লুকোজ যেহেতু একটা অ্যালডোজ সুগার, তাদের প্রথম কার্বনের এই মূলকটার হাইড্রোক্সিল মূলকের একটা খুব বড় ভূমিকা আছে। তো এখানে দেখা যায় যে হাইড্রোক্সিল মূলকটা প্রথম কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি নিচে থাকে তাকে বলা হয় আলফা, আর যদি হাইড্রোক্সিল মূলকটা উপরে থাকে তাকে বলা হয় বিটা। এবং আমি এটা এভাবে মনে রাখতাম যে উপরে থাকে সে ভালো। তো ভালো মানে কি, ভালো হচ্ছে বিটা, ই ফর ভালো, বি ফর বিটা। আলফা হচ্ছে নিচে থাকে। সো এটা হচ্ছে আমার গ্লুকোজ আর মানে গ্লুকোজের ক্ষেত্রে যেটা, আর আলফা গ্লুকোজ আর বিটা গ্লুকোজের মেইন পার্থক্য হচ্ছে এক নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি নিচে থাকে দ্যাট ইজ অ্যান আলফা গ্লুকোজ, এক নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি উপরে থাকে দ্যাটস আ বিটা গ্লুকোজ। এই পার্থক্যটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ বিধায় এটা পড়ানোর চেষ্টা করি। তো আমরা এখন স্টার্চ আর সেলুলোজের গঠন দেখব। তো স্টার্চ আর সেলুলোজের গঠন কিরকম হতে পারে ওইটা বোঝাটা গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে তার আগে আমাদের বুঝতে হবে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। তো আমার যদি দুইটা আলফা ডি গ্লুকোজ, এখানে একটা আলফা ডি গ্লুকোজ, এখানে একটা আলফা ডি গ্লুকোজ, দুইটাকে দুইটা ইটের মতো চিন্তা করি। দুইটা আলফা ডি গ্লুকোজের একটি কার্বন 1 এর সাথে আরেকটি কার্বন 4 এর দুটি হাইড্রোক্সিল মূলক থেকে, মানে আমরা ধরা যায় দুইটা হাইড্রোক্সিল, তার মধ্য থেকে যদি পানি বের হয়ে যায় তাদের মধ্যে খালি বন্ডটা থাকবে কেবল অক্সিজেন নিয়ে। যেহেতু বন্ডটা দুইটা গ্লুকোজের মধ্যে বা দুইটা কার্বোহাইড্রেট যৌগের মধ্যে, তাই এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এবং একটার 1 নম্বরের সাথে আরেকটার 4 নম্বরে যদি বন্ধন থাকে, যদি এর মাধ্যমে একটা COC বন্ধন সৃষ্টি হয়, এটা আসলে মূলত গ্লাইকোসাইডিক বন্ধন। দুইটা গ্লুকোজের মধ্যে, দুইটা সুগারের মধ্যে বন্ধন বলে এটাকে গ্লাইকোসাইড বন্ধন। তো এটাই হচ্ছে আমার মেইন যে বেসিক আছে, যে এটা হলো আমার গ্লাইকোসাইড বন্ধনের মেইন যে বেসিক, এটা গ্লাইকোসাইড বন্ধন এটাকে বলে। ঘনীভবন কেন? কারণ এখান থেকে আমার মাইনাস কি হচ্ছে, মাইনাস H2O হচ্ছে, তাই এটা হচ্ছে ঘনীভবন। এবং নতুন বন্ধন সৃষ্টি হচ্ছে,
এটাকে বলা হয়ে থাকে আলফা গ্লাইকোসাইড বন্ধন। এবং যদি দুইটা আলফা ডি গ্লুকোজের একটার সাথে কার্বন 1 এবং আরেকটা কার্বন 4 এর সাথে এইভাবে একটা ঘনীভবন বিক্রিয়ায় একটা ডাইস্যাকারাইড গঠন হয়, তখন মানে ঘনীভবন বিক্রিয়ায় একটা এভাবে তৈরি হয়, তাকে আমরা বলবো স্টার্চ। যদি এখানে বিষয়টা হচ্ছে স্টার্চ, এটা ডাইস্যাকারাইড না, সেটা পলিস্যাকারাইড। তো ওই বিষয় থেকে বের হয়ে আসে। কিন্তু যাই হোক, স্টার্চকে যদি আমি মানে আসলে একদম প্রথম বন্ধনটা, প্রথম গ্লাইকোসাইডিক বন্ধনটা দেখি, সেটাতে হচ্ছে এরকম থাকে। এটা পরবর্তীতে আরো একসাথে বাড়তে থাকে, দুই দিকে বাড়তে থাকে। তো বিষয়টা আসলে ওইরকম। কিন্তু আসলে মোট ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে এটার 1 নম্বরের সাথে এটা 4 নম্বরের বন্ধন হচ্ছে। এটা তো 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে 1 নম্বরের সাথে এই 4 নম্বর যে বন্ধন হচ্ছে, এটা হচ্ছে আমার 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে আমার 2 নম্বর ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানের মধ্যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন হচ্ছে। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে এখানের মধ্যে আমার পানি বের হয়ে যাচ্ছে। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে কার্বন অক্সিজেন কার্বন, 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে পানি বের হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে আমার আলফা গ্লাইকোসাইড বন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আমার স্টার্চের পলিমার তৈরিতে সাহায্য করে, যদি এখানে পুরোপুরি পলিমারটা দেখানো হয় নাই। সো এইটা যদি আমি বলি, আর যদি সেটা আপনার ডাইস্যাকারাইড হিসেবে কাজ করে, মানে ধরা যাক যদি পলিস্যাকারাইড হিসেবে থাকে তাহলে সেটা স্টার্চ, আর যদি ডাইস্যাকারাইড হিসেবে থাকে সেটা হলো মল্টোজ। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। মানে পার্থক্য জায়গাটা হচ্ছে আপনার, মানে যে জায়গাটা হচ্ছে পার্থক্য জায়গা, সেটা হচ্ছে স্টার্চে আপনার দুই দিকে যেটা বলছি, স্টার্চে হচ্ছে আমার আলফা 1,4 এবং আলফা 1,6 উভয় দিকে দুটো বন্ধন থাকে, এবং এটা হচ্ছে পলিস্যাকারাইড। এটার আর যেটা হচ্ছে আমরা যদি ডাইস্যাকারাইড ফর্মে চিন্তা করি, সেটা হচ্ছে মল্টোজ, আর মল্টোজে কেবল আলফা 1,4 বন্ধন থাকে। স্টার্চের গঠনটা অনেক জটিল গঠন, দুই দিকে গঠন থাকে, যেটা বললাম আপনাকে। সো বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। স্টার্চে আপনার আলফা 1,4 আলফা 1,6 থাকে, আর মল্টোজ হচ্ছে কেবল আলফা 1,4 থাকে, এটা ডাইস্যাকারাইড। সো কিন্তু মূল বিষয়টা আমার বোঝানোর বিষয় ছিল যে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে, সেটা হচ্ছে 1 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বনের বন্ধন। সামনে যেতে যেতে আমরা আরো ডিটেল দেখতে পাবো। তো বেসিক যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা এখন একটা স্টার্চের গঠনটা দেখবো। স্টার্চ, তো স্টার্চের গঠনে যেটা ঘটে সেটা হচ্ছে আমার একসাথে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের পাশাপাশি আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজে উপস্থিত থাকে। তার মানে হচ্ছে আমার এখানে আমি যেখানে যে আলফা 1,4 লিঙ্কেজ দেখতে পাচ্ছি, তার সাথে সাথে আমি আবার আলফা 1,6 লিঙ্কেজও দেখতে পাচ্ছি। এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে আমি দুই ধরনের লিঙ্কেজই একসাথে স্টার্চে দেখতে পাচ্ছি, এবং স্টার্চ হচ্ছে একটা পলিমার, এবং ম্যালটোজ যেটা আমরা দেখতে পেরেছি এর আগে সেটা হলো একটা ডাইমার। এবার আমরা আসবো বিটা গ্লাইকোসাইডিক বন্ধনে। বিটা গ্লাইকোসাইডিক বন্ধনের মধ্যে একটা C1 একটা C4 হলে, কিন্তু যেহেতু একটা C1 টা উপরে থাকে আর C4 তো সবসময় নিচে থাকবে বাই ডিফল্ট ফর দিস গ্লুকোজ, তাহলে যেটা হবে এটা একটু হরিজন্টালি একটা জিগজ্যাগের মতো তার গ্লাইকোসাইডিক বন্ধন হবে। আগের বন্ধনটা ছিল এরকম, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, বাট এখন যে বন্ধনটা হবে এটা একটু আঁকাবাঁকা বা জিগজ্যাগ মতো বন্ধন হবে, যে বন্ধনটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো এই বন্ধনটা হলো বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। আবারও বলি, এখানে গ্লাইকোসাইডিক বন্ধন কার্বন অক্সিজেন কার্বন, এই বন্ধনকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এটাকে বলা হয় বিটা গ্লাইকোসাইডিক বন্ধন, কারণ এটা একটা বিটা গ্লাইকোসাইডের মাধ্যমে হচ্ছে। আর বিটা গ্লাইকোসাইড না, এক্স্যাক্টলি বিটা গ্লুকোজের মাধ্যমে হচ্ছে বন্ধনটা, যে গ্লাইকোসাইডিক বন্ধন। এবং একই সাথে এখানের মধ্যে আপনার ঘনীভবন বিক্রিয়া হচ্ছে। ঘনীভবন বিক্রিয়া মানে -H2O। সো আমার বিটা গ্লাইকোসাইডিক বন্ধন করার জন্য যে তিনটা কন্ডিশন, একটা হচ্ছে আমার গ্লাইকোসাইডিক বন্ধন থাকতে হবে, একটা হচ্ছে বিটা গ্লুকোজের মধ্য দিয়ে হতে হবে, 3 নম্বরটা হচ্ছে এখানের মধ্যে একটা ঘনীভবন বিক্রিয়া, কি মাইনাস হচ্ছে আমার -H2O হচ্ছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। উল্লেখ করতে হবে যে মল্টোজ হচ্ছে গ্লুকোজ আর গ্লুকোজের ডাইমার, সুক্রোজ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের ডাইমার, ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজের ডাইমার, এবং স্টার্চ সেলুলোজ গ্লুকোজ হচ্ছে অনেক বড় পলিমার। স্টার্চ কোথায় পাই একটু বলে দেই। স্টার্চ হচ্ছে আমাদের অ্যানিমাল বডিতে তো থাকে, বা প্লান্টেও থাকে, মানে
আমাদের অ্যানিমেল বডির ফুডের হিসেবে আমরা স্টার্চ খেয়ে থাকি অনেক সময়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেমন ধরা যাক আলুতে প্রচুর পরিমাণ স্টার্চ থাকে। আমাদের প্রাণী দেহের অন্যতম খাদ্য চাহিদার জন্য স্টার্চ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু স্টার্চ এটা খুব বড় একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে এটা থেকে আমি চাইলে ইথানল তৈরি করতে পারি, যেটা থেকে আমি আরো কনসিকুয়েন্টলি ভিনেগার তৈরি করতে পারি, যেটা হলো বেসিক্যালি 6 to 10% অ্যাসিটিক অ্যাসিড। আবার সেলুলোজ নিয়েও একটা ব্যাপার আছে। সেলুলোজ হচ্ছে, সেলুলোজের মধ্যে আমার সেলুলেজ নামক একটা এনজাইম থাকে, মানে সেলুলোজের মধ্যে থাকে না, সেলুলোজকে হজম করার জন্য সেলুলোজ এনজাইম লাগে, মানে এটা লাগে হচ্ছে হজম করার জন্য, রাইট? তো এই এনজাইম ছাড়া আসলে আর কোনো বডি সেলুলোজ হজম করতে পারবে না। আর ঠিক এই কারণে গরু ঘাস হজম করতে পারলেও মানুষ ঘাস হজম করতে পারে না, কারণ আমার মানব দেহে সেলুলোজ নেই। তো এই বিষয়টা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিধায় এটা এইভাবে দেখানোর চেষ্টা করছি। তো এবার আমরা জুইটার আয়ন বিভিন্ন সংকেত নিয়ে কাজ করব। জুইটার আয়ন মানে কি? জুইটার আয়ন, জুইটারের লিটার মানে হচ্ছে হিজড়া, এখানে একসাথে পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকা বোঝাচ্ছে। আর বিভিন্ন সংকেত নিয়ে আমরা কাজ করব। এই সংকেতগুলো থাইমিন হবে, এটা জাইমিন না, থাইমিন। থাইমিন বাংলার মানে ইংরেজিটা লিখলাম। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। অ্যাডেনিনের শর্ট ফর্ম হলো এ, গুয়ানিনের শর্ট ফর্ম হলো জি, সাইটোসিনের শর্ট ফর্ম হলো সি, থাইমিনের শর্ট ফর্ম হলো টি, ইউরাসিলের শর্ট ফর্ম হলো ইউ। এরা কেন গুরুত্বপূর্ণ? কারণ ডিএনএ কি? ডিএনএ হলো নিউক্লিওটাইডের পলিমার, আবার একই সাথে আরএনএও কিন্তু নিউক্লিওটাইডের পলিমার, কিন্তু একটা দ্বিসূত্র একটা একসূত্র। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে ডিএনএ তে তাদের একটা নাইট্রোজেন ঘটিত বেস থাকে। ডিএনএ নাইট্রোজেন ঘটিত বেস হচ্ছে ATCG, আর আরএনএ নাইট্রোজেন ঘটিত বেস হচ্ছে AUGCG। থাইমিনের বদলে ইউরাসিল থাকে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিএনএ আরএনএ হচ্ছে আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ জেনেটিক ম্যাটেরিয়াল, তাই এটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে আমরা ওইটার দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি না সাইটোসিনের গঠন, ইউরাসিলের গঠন দেখালাম আর থাইমিনের গঠন দেখালাম। যে দেখেন এদের মধ্যে জাস্ট কিছু নির্দিষ্ট জায়গায় পার্থক্যের কারণে তাদের বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর জাস্ট বেসটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের বডিতে বা আমাদের শরীরে যে ইনফরমেশন বা তথ্য থাকে সেটা যে কতটা পরিবর্তন হচ্ছে সেই বিষয়টা কিন্তু অনেকটাই ফ্যাসিনেটিং। আচ্ছা, এবার আমি আসবো জুইটার আয়নে। এখানে আমি আসলে জুইটা নিয়ে খুব একটা বোঝাই নাই, জুইটা নিয়ে আমরা কাজ করবো মেইনলি যখন আমরা অ্যামিনো অ্যাসিড নিয়ে কাজ করবো। তো জুইটার আয়ন কি? আলফা অ্যামিনো অ্যাসিডের ধর্ম তে যাওয়ার আগে আমরা জুইটার আয়নের ব্যাপারটা ক্লিয়ার হবে। সাধারণত অ্যামিনো অ্যাসিড গুলো হয় বর্ণহীন কেলাস। কেলাস মানে ক্রিস্টাল স্ট্রাকচার, কিন্তু বর্ণহীন, মানে অতটা কোনো কালার দেখবেন না, এবং মিষ্টিও হতে পারে, তিক্ত হতে পারে। অ্যামিনো অ্যাসিড হচ্ছে যেটা প্রোটিনের মনোমার, এখানে অনেক ব্যাপার আছে। আর পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে দ্রবণীয় নয়। তো মৃদু অ্যাসিড আর ক্ষারে দ্রবণীয় অ্যামিনো অ্যাসিড লবণ উৎপন্ন করে, তার গলনাঙ্ক অপেক্ষাকৃত উচ্চ এবং 200 ডিগ্রি সেলসিয়াসে ঊর্ধ্বে। তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো আশা করি। তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এখানে জুইটার করার জন্য দুইটা মূলক কাজ করে। একটা হচ্ছে COOH মূলক, আরটা হলো তার NH2 মূলক। কারণ এই দুটো মূলক একই সাথে উভধর্মী। কেন উভধর্মী? এই জলীয় দ্রবণে যখন অ্যাসিড জলীয় দ্রবণ থাকে, যখন আমার এনভায়রনমেন্টে অ্যাসিডিক হয়, তখন এই COOHটা চাপে পড়ে, মানে বলে না যে আবেশীয় চাপ, মানে যে যেখানে আসছে এরকম, তখন একটা প্রোটন ছেড়ে দেয়। COOHটা প্রোটন ছেড়ে দিয়ে COO মাইনাস হয়ে যায়, এবং এই প্রোটনটাতে কাউকে অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? তখন অ্যাকসেপ্টটা করবে এটা, যার ফলে সে হয়ে যাবে NH3+। আলটিমেটলি তাদের নেট চার্জ কিন্তু সমান, কোথাও চার্জ বাড়ে নাই কমে নাই, +-1 0 আগের মতোই আছে। কিন্তু একটার মধ্যে একই সাথে, একটা অ্যামিনো অ্যাসিডে একই সাথে একটা নেগেটিভ চার্জের উপস্থিতি
এবং একটা পজিটিভ চার্জের উপস্থিতি আছে বিধায় একে বলা হয়, মানে একই সাথে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আছে বিধায় তাদেরকে একই সাথে বলা হয়ে থাকে আমার জুইটার আয়ন। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখা দরকার বলে আমি জুইটার আয়ন নিয়ে ব্যাখ্যা করেছি। এবং জুইটার আয়ন কাকে বলে, জুইটার আয়ন কেন জুইটার বলে, কারণ দুইটা একসাথে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, কেন তাদের মধ্যে এই উভধর্মিতা কখন ট্রিগার্ড হয়, কখন বিক্রিয়া ঘটে, এই বিষয়টা মনে রাখাটা দরকার বিধায় আমি এভাবে এটা দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমরা মোটামুটি ভাবে সংজ্ঞায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে একই সাথে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ বিরাজ করে তাকে আমরা জুইটার আয়ন বলবো। তো জুইটার আয়ন আমি কবে বলবো, কি বলবো সেটা আমরা বোঝার উপায় আছে। সেটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড যখন আমার এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা আলফা অ্যামাইনো অ্যাসিড, এবং এই আলফা অ্যামাইনো অ্যাসিডে যখন আমরা জলীয় দ্রবণ সে বিরাজ করে তখন যেটা ঘটে, এই লোন পেয়ার ইলেকট্রন এবং এই হাইড্রোজেনের মধ্যে কাহিনী ঘটে। এই লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনের মধ্যে কাহিনী ঘটার ফলে এই হাইড্রোজেনটা কি করে, এই লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টর হয়ে যায়, যার ফলে হচ্ছে সে এখানে চলে আসে, যার ফলে হচ্ছে এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন মুক্ত একটা প্লাস পজিটিভ চার্জ সৃষ্টি হয় এবং সে হাইড্রোজেন যাওয়ার সময় তার একটা ইলেকট্রন এখানে দিয়ে দেয়, যার ফলে হচ্ছে এখানে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হয় এবং এটা বন্ধন হবে, উল্টা প্লাস না, এটা বন্ধন হবে, এখানে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, এখানে একটা NH3 প্লাস সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানের মধ্যে যুগপৎ ভাবে একটা পজিটিভ চার্জ থাকতেছে, একটা নেগেটিভ চার্জ থাকতেছে। একই সাথে যেহেতু একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ থাকতেছে, তাহলে আমরা সহজে বলতে পারি তাহলে এটা হচ্ছে জুইটার আয়ন, রাইট? জুইটার আয়ন মানে একই সাথে পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ থাকে, যার ফলে এটাকে জুইটার আয়ন বলে। কিন্তু এটা অম্লীয় মাধ্যম আর একটা ক্ষারীয় মাধ্যমে দুইভাবে বিরাজ করবে। কিভাবে আমরা দেখতে পারবো? অম্লীয় মাধ্যমে যেটা যদি করি, যে আমি যদি ধরা যাক আমরা অম্লীয় মাধ্যমে আমরা ওই ব্যাখ্যাটা জায়গায় যাই ইয়ার আগে। অম্লীয় মাধ্যমে কি ঘটে? অম্লীয় মাধ্যমে যদি আমরা লঘু অ্যাসিডের H+ আয়ন যোগ করতে থাকি তখন জুইটার আয়ন ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়ে যায়। আবার যখন আমি OH- দান করতে থাকি তখন উল্টাটা হয়। তার মানে অম্লীয় মাধ্যমে ক্যাটায়ন আর ক্ষারীয় মাধ্যমে অ্যানায়ন। সো এখন আপনাদের, আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম তখন আমি ভাবতাম যে অম্লীয় মাধ্যমে ক্যাটায়ন মানে হচ্ছে, দেখেন অ্যাসিডিক মানে একটা পজিটিভ বা H+ এর আধিক্য, সেটাকে ওদিকে ইন্ডাকটিভ এফেক্ট হিসেবে পজিটিভ চার্জ বাড়াচ্ছে, আর ক্ষারীয় মাধ্যমে মানে নেগেটিভ, সেই ইন্ডাকটিভ এফেক্টে তার নেগেটিভ চার্জ বাড়াচ্ছে। এটা একদিক থেকে একটা ব্যাখ্যা হয়, বাট আরো বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে নিচের বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো। দেখেন এটা হচ্ছে আমার সেন্ট্রাল জুইটার আয়ন, সেন্ট্রাল জুইটার আয়ন, রাইট? মানে এখানে একই সাথে পজিটিভ আর নেগেটিভ চার্জ বিরাজ করতেছে। যদি একই সাথে পজিটিভ আর নেগেটিভ চার্জ বিরাজ করে তাকে আমরা বলবো জুইটার আয়ন। যদি আমি অ্যাসিডিক মিডিয়াম দিই, তার মানে ওখানে H+ এর আধিক্য আছে, যার ফলে হচ্ছে এই COO- টাই H+ গ্রহণ করে ফেলবে। আগে এখানে মোট চার্জ কত ছিল? +1 -1 = 0, কিন্তু এখানে কিন্তু এখন মোট চার্জ একটা মাইনাস কমে গেছে, তার মানে এখানে মোট চার্জ কিন্তু এখন +1, যার ফলে হচ্ছে সেটা একটা ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন হয়েছে। তার মানে অম্লীয় মাধ্যমে এই COO- টা একটা H+ গ্রহণের মাধ্যমে এই অবস্থায় বিরাজ করতেছে, এবং এই অবস্থায় বিরাজ করতেছে বিধায় অম্লীয় মাধ্যমে আমার জুইটার আয়নটা ক্যাটায়নিক স্টেজে বিরাজ করে। যখন আমার ক্ষারীয় মাধ্যম হয় তখন হচ্ছে এই ক্ষারীয় মাধ্যম আমার H+ গ্রহণ করার জন্য সর্বদা রেডি থাকে, যার ফলে এই NH3+ এর H+ টা গ্রহণ করে সে NH2 তৈরি করে, যার ফলে এই নেগেটিভ চার্জটা আগে থেকেই ছিল, কিন্তু এটা একটা তুলনামূলক নেগেটিভ আয়ন বা নেগেটিভ আয়ন সৃষ্টি করে, কারণ এখানে মোট চার্জ হচ্ছে -1, এখানে মোট চার্জ হচ্ছে 0, এখানে মোট চার্জ হচ্ছে +1, আর এখানে মোট চার্জ হচ্ছে -1। তাহলে আমরা বুঝতে পারতেছি যে জুইটার আয়ন সৃষ্টির মাধ্যমে এখানে অম্লীয় মাধ্যমে পজিটিভ আর ক্ষারীয় মাধ্যমে নেগেটিভ, এইভাবে আমার জুইটার আয়ন দুইটা বিভিন্ন মাধ্যমে ভিন্নভাবে বিরাজ করে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এটা কিন্তু pH মান পর্যন্ত জুইটার আয়ন কোন রকম চার্জ বহন করে না এবং বৈদ্যুতিক প্রবাহে নিষ্ক্রিয় থাকে। তার মানে তার একটা থ্রেশহোল্ড বা লিমিট আছে, থ্রেশহোল্ড বলি এটা আমাকে সায়েন্টিফিক ভাষায়, থ্রেশহোল্ড বা লিমিট আছে। অ্যামাইনো অ্যাসিডের দ্রবণে সুনির্দিষ্ট pH মানকে আমরা বলি আইসোইলেকট্রিক pH বা IPH। এটার উদাহরণ যদি আমরা দেখতে চাই, যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের আইসোইলেকট্রিক pH ভিন্ন ভিন্ন হয়, তাদের শনাক্তকরণ সুবিধা হয়। যেমন লাইসিনের আইসোইলেকট্রিক pH হলো 9.7, তার মানে যে এই নির্দিষ্ট pH মান পর্যন্ত জুইটার আয়নের মধ্যে ওরকম কোনো প্রকার চার্জ বহন করে না এবং বৈদ্যুতিক প্রবাহ থাকে তার মধ্যে পুরোপুরি নিষ্ক্রিয় থাকবে। তার মানে আমি যদি লাইসিনকে আলাদা করতে চাই তাহলে আমার তার pH কে 9.7 এর চেয়ে ডিফারেন্ট কিছু আনতে হবে, রাইট?
তার কম বেশি করতে হবে। তাই এইভাবে তাদের শনাক্তকরণ করার জন্য তাদের আইসোইলেকট্রিক পয়েন্টটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি আমাকে এখানে প্রশ্ন করতে পারেন যে আইসোইলেকট্রিক পয়েন্ট এত কাহিনীগুলো কেন গুরুত্বপূর্ণ, মানে আমরা আইসোইলেকট্রিক পয়েন্টে গুরুত্বপূর্ণ কেন? আইসোইলেকট্রিক পয়েন্ট আমার গুরুত্বপূর্ণ দুইটা কারণে। আইসোইলেকট্রিক পয়েন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে ফর প্রোটিন পিউরিফিকেশন। প্রোটিন পিউরিফিকেশনের জন্য আমার আইসোইলেকট্রিক পয়েন্ট অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রোটিন পিউরিফিকেশনের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমার আইসোইলেকট্রিক পয়েন্টের মধ্যে সে কোনো প্রকার চার্জ গ্রহণ করে না অতটুকু পর্যন্ত, রাইট? তাহলে সে দ্রাব্যতা কখন হবে? দ্রাব্যতা প্রোটিন মানে সে কোনো পোলার দ্রবণে দ্রাব্যতা থাকবে তার চার্জের উপর, রাইট? তো যেহেতু আইসোইলেকট্রিক পয়েন্ট পর্যন্ত সে কোনো প্রকার চার্জীয় ভাবে নিষ্ক্রিয় থাকে, তাহলে তাকে আলাদা করতে সুবিধা হবে, কারণ ওই পয়েন্ট পর্যন্ত তার মধ্যে পোলারিটি থাকবে না, রাইট? এই জন্য প্রোটিন পিউরিফিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রোটিনের মনোমার কি? অ্যামিনো অ্যাসিড। তাই একটা প্রোটিনের কোন কোন অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত আর তাদের আইসোইলেকট্রিক পয়েন্ট দিয়ে আসলে তাদের প্রোটিন পিউরিফিকেশনে তাদেরকে আমরা সাহায্য করে থাকি। এই জন্য আইসোইলেকট্রিক পয়েন্ট আমার প্রোটিন পিউরিফিকেশনের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা আসবো ইলেকট্রোফোরেসিস। এখন যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তো ইলেকট্রোফোরেসিস বিষয়টা নিয়ে একটু ডিফিকাল্ট জিনিস, যে আমাদের একটু আগে দেখেছি যে আমাদের অ্যামাইনো অ্যাসিড দ্রবণগুলো ও অ্যামাইনো অ্যাসিড অণুগুলো অম্লীয় দ্রবণে ধনাত্মক আয়ন আকারে থাকে বা ক্যাটায়ন রূপে থাকে এবং ক্ষারীয় দ্রবণে তার ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন রূপে থাকে। তো আবার আমরা একইভাবে দেখছি যে তাই অ্যামিনো অ্যাসিডের দ্রবণে বিদ্যুৎ যদি চালনা করি তাহলে ধনাত্মক আয়ন ক্যাথোডে রূপান্তরিত হয়, অপরদিকে ক্ষারীয় দ্রবণে বিদ্যুৎ চালনা করলে ঋণাত্মক আয়ন অ্যানোডে রূপান্তরিত হয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় তো বলে আসছি অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে ঘটবে হচ্ছে আমার জারণ, রাইট? আর ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে ঘটবে আমার বিজারণ, রাইট? সো অ্যানোডে জারণ ঘটবে, ক্যাথোডে বিজারণ ঘটবে। আমরা যদি একটু করে দেখি তো এই দুটি প্রক্রিয়াকে যথাক্রমে ক্যাটোফোরেসিস আর অ্যানাফোরেসিস বলা হয় এবং এই উভয় প্রক্রিয়াকে একত্রে বলা হয় ইলেকট্রোফোরেসিস। কথাগুলো শুনলে বা এখন পর্যন্ত বললে হয়তো অত ক্লিয়ারলি বোঝা যাবে না, বাট আরেকটু ডিটেইল হলে হয়তো আপনারা বুঝতে পারবেন। যখন আমরা প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করি তখন উৎপন্ন অ্যামিনো অ্যাসিডের পৃথকীকরণ মাত্রিক বিশ্লেষণ ইলেকট্রোফোরেসিস দ্বারা করা হয়। কিভাবে করা হয় তা আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন আমরা অম্লীয় দ্রবণে যাই, অম্লীয় দ্রবণে যেতে গেলে যখন আমার এটা একটা পজিটিভ চার্জ হিসেবে কাজ করে, পজিটিভ চার্জ হিসেবে কাজ করলে এখানে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা জানি এখানে আমাদের ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের মতো। তো এখানে যেহেতু সে যাবে পজিটিভ চার্জটা নেগেটিভ ইলেকট্রোড এর দিকে আকর্ষিত হবে এবং এটার দিকে আকর্ষিত হয়ে কি ঘটবে? সে আমরা আবারও বলেছি আমার ক্যাথোডে অবভিয়াসলি বিজারণ ঘটে, রাইট? ইলেকট্রন সে গ্রহণ করবে। একইভাবে যখন সে নেগেটিভ আকার থাকে তখন সে আপনার পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হবে এবং এখানে সেখানে তার জারণ ঘটবে এবং একইভাবে ক্ষারীয় দ্রবণ তার জারণ ঘটবে এবং একইভাবে সে অ্যানোডে যাবে এবং আমরা এই পার্থক্যীকরণটা দেখছি। ইলেকট্রোফোরেসিস করার দরকারটা বা কি, বা ইলেকট্রোফোরেসিস করে তাদের লাভটা কি, এটা আমরা এখন দেখার চেষ্টা করব। ইলেকট্রোফোরেসিস নিয়ে আরেকটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার তো এখানে যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে এই হেলস-বোলবার-জেলেনস্কি রিঅ্যাকশন দিয়ে আমি গ্লাইসিন উৎপন্ন করতে পারি। গ্লাইসিন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিডের একটা। তো এখানে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আসলে ইলেকট্রোফোরেসিস করি আসলে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডকে পৃথকীকরণ করার জন্য। তো তা করার জন্য যে দক্ষ যজ্ঞর ব্যাপারগুলো আছে তা আসলে চার্জ দ্বারা তাদেরকে সেপারেট করার জন্য আসলে মূলত ইলেকট্রোফোরেসিস করা হয়। সো কারণ বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের আইসোইলেকট্রিক পয়েন্ট কিন্তু ভিন্ন, রাইট? সো এটা দিয়ে করা হয়, কিন্তু আসলে ইলেকট্রোফোরেসিসের ব্যবহার কিন্তু এটা না। আমরা জেল ইলেকট্রোফোরেসিস করি মূলত আসলে ডিএনএ পৃথকীকরণ করার জন্য। ডিএনএ তো বিভিন্ন ফ্র্যাগমেন্ট থাকে, রাইট? তো আমরা কিন্তু জানি ডিএনএ হচ্ছে আমার নেগেটিভলি চার্জ। তো আমি যদি এখানে একটা পয়েন্টে
আমি যদি একটা পয়েন্টে নেগেটিভ চার্জের আধার সৃষ্টি করি, একটা পয়েন্টে পজিটিভ চার্জের আধার সৃষ্টি করি, ডিএনএ খণ্ডগুলোকে ছেড়ে দিলে তারা কিন্তু নেগেটিভ থেকে রিপালস হয়ে পজিটিভ দিকে আসা শুরু করবে এবং খণ্ডগুলো তাদের সাইজ অনুসারে সেপারেট হবে। বড় খণ্ড যেতে একটু কষ্ট হবে বিধায় সে হয়তো বেশি দূর যেতে পারবে না, কিন্তু ছোট খণ্ড অনেক দূর পর্যন্ত যাবে। সো এইভাবে আসলে আমরা জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা আসলে মূলত ডিএনএ এর বিভিন্ন খণ্ডকে সেপারেশন করি, কিন্তু ইলেকট্রোফোরেসিস দ্বারা যে অ্যামিনো অ্যাসিডের আইসোইলেকট্রিক পয়েন্ট ফোকাসিংটা বোঝানোর জন্য আসলে আমাদের এই পয়েন্টটা বোঝানো হয়েছে। এটা কিছু কিছু বইতে আছে, কিছু কিছু বইতে নাই, কিন্তু পরবর্তীতে আপনারা যদি কখনো হায়ার সেকেন্ডারি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন বা মলিকুলার বায়োলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তখন হয়তো ডিটেল জানা লাগবে। বাট আপাতত আমাদের বোঝার বিষয়টা হচ্ছে ইলেকট্রোফোরেসিস জাস্ট এবার চার্জ দ্বারা সেপারেশন করার জন্য একটা ছোট্ট একটা সিম্পল মেকানিজম। আমরা এখন পড়াশোনা করব নিনহাইড্রেন পরীক্ষা নিয়ে। নিনহাইড্রেন পরীক্ষা কি? তো নিনহাইড্রেন পরীক্ষা হচ্ছে আমাদের কোথাও অ্যামিনো অ্যাসিড উপস্থিত আছে কি আছে না সেটাকে শনাক্তকরণ প্রক্রিয়া, বা এটা একটা প্রোটিনের মনোমার। কি প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের মনোমার, রাইট? প্রোটিন পলিমার মানে প্রোটিনের মধ্যে অনেক কিছু কি আছে, মানে অনেকগুলো মানে অ্যামিনো অ্যাসিডের পলিমার, মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড অনেকভাবে মিক্স করে আমার প্রোটিন তৈরি করে। তো কোথাও প্রোটিন শনাক্তকরণ করতে গেলে বা মোটামুটি অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণ করতে গেলে আমরা নিনহাইড্রেন পরীক্ষা করে থাকি। তো আলফা অ্যামিনো অ্যাসিড, ডাইপেপটাইড বা প্রোটিনের পরীক্ষা হচ্ছে নিনহাইড্রেন পরীক্ষা। এই পরীক্ষাটা আমাদের আগের পুরানো বইয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, মাঝে মাঝে পরীক্ষা আসতো। এই টপিকটা একটা আনকমন, কেবল একটা নতুন বইতে দেওয়া হয়েছে বিধায় তাও আমি দেখানোর চেষ্টা করেছি, যেহেতু এটা একটা খুবই আনকমন টপিক। এবং মনে রাখতে হবে নিনহাইড্রেনের লঘু জলীয় দ্রবণ অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের মিশ্রণকে উত্তপ্ত করলে গাঢ় নীল বেগুনি বর্ণ বা রুহম্যান্স পার্পল উৎপন্ন হয়। মানে হচ্ছে লিনহ্যান্ডকে প্রথমে জলীয় দ্রবণের সাথে মিশাবো, তারপর যদি অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের মিশ্রণ উত্তপ্ত করি, আলটিমেটলি একটা গাঢ় নীল বেগুনি বর্ণ তৈরি হবে। এর মানেটা কি? ধরেন একটা টেস্ট টিউব দেওয়া হলো, টেস্ট টিউব দেওয়ার পরে আপনার ওখানের মধ্যে আপনি জানতে চাচ্ছেন এখানের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে কি নাই, আপনি জানতে চাচ্ছেন এখানে অ্যামিনো অ্যাসিড আছে কি নাই, রাইট? তাহলে কি করবেন? আপনি নিনহাইড্রেটের জলীয় দ্রবণ দিবেন, নিনহাইড্রেটের জলীয় দ্রবণ দিবেন এবং জলীয় দ্রবণ দেওয়ার পর ওখানে যদি অ্যামিনো অ্যাসিড থাকে তাহলে পরবর্তীতে দুইটা সিকোয়েন্সিয়াল বিক্রিয়ার মাধ্যমে এই জায়গাটাতে একটা বেগুনি রং তৈরি হয়ে যাবে। আমি একটা কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে একটা বেগুনি রং, এখানে একটা বেগুনি কালারের রং সৃষ্টি হয়ে যাবে, রাইট? সো এটা হলো নিনহাইড্রেন পরীক্ষা, এটা হলো রুহম্যান্স পার্পল। সো প্রথমে হচ্ছে নিনহাইড্রেন যৌগটা অ্যামিনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রথমে হাইড্রিনডেন্টিন তৈরি করে। এখানে মূল বিক্রিয়াটা হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিডটা অ্যালডিহাইড কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়াতে বিভক্ত হয়ে যায় এবং নিনহাইড্রিনটা একটা বিশেষ যৌগ যেটাকে আমরা বলি হাইড্রিনডেন্টিন, ওটাতে উৎপন্ন হয়। এখানে একটা মোটামুটি একটা তাপমাত্রার মধ্যে রাখি যার মাধ্যমে বিক্রিয়াটা এভাবে ঘটার সুযোগ পায়। তো এর পরবর্তীতে যেটা ঘটে, হাইড্রেনিনটা আবার আমরা এক্সেস নিনহাইড্রিনের সাথে বিক্রিয়া করে এবং অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে পার্পল বা রোমান ব্লু তৈরি করে, যার মাধ্যমে হচ্ছে আমার কোনো টেস্ট টিউব বা কোনো স্যাম্পলে অ্যামিনো অ্যাসিড আছে কি নাই সেটা আমরা শনাক্তকরণ করতে পারবো। এই জন্য নিনহাইড্রিন পরীক্ষাটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এখন আমরা যে টপিকটা নিয়ে দেখবো হচ্ছে নাইট্রোজেন সিনথেসিসের সাথে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের বিক্রিয়া। অ্যারোমেটিক অ্যামিন যখন 1 ডিগ্রি হবে বা 2 ডিগ্রি হবে বা 3 ডিগ্রি হবে তার বিক্রিয়াটা কেমন হবে, তার দেখতে কেমন হবে সেটা কিন্তু ডিফারেন্ট। এখন 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনকে যদি HNO2 একটা খুব কিউট নাম আছে, কিউট নামটাকে আমরা বলি ওহ নো যদি বিক্রিয়া করে তখন তার বিক্রিয়াটা কেমন হবে। বিক্রিয়াটা আমরা একটু দেখি। বিক্রিয়াটা হচ্ছে যখন সে H2NO2 এর সাথে বিক্রিয়া করে আসলে NaNO2 আর HCl দিয়ে আসলে আমি এই HNO2 টাই উৎপন্ন করতেছি, তার মানে NaNO2 আর HCl থেকে আসলে আমার HNO2 তৈরি হচ্ছে। আমি যদি এটা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন হয় তাহলে সে কেবল ফেনল, নাইট্রোজেন আর পানি তৈরি করবে। তার মানে আপনার টেস্ট টিউবের মধ্যে বুদবুদ তৈরি হবে এবং এই বুদবুদটা কিসের বুদবুদ? এটা হলো আমার নাইট্রোজেনের বুদ তৈরি হবে, রাইট? তো এটা হলো 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনকে আমি সামান্যভাবে উত্তপ্ত করি 23 ডিগ্রি 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, HNO2 যার সোর্সটা হচ্ছে NaNO2 আর HCl এর বিক্রিয়া, এবং এই 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনকে বিক্রিয়া করলে কেবল একটা ফেনল উৎপন্ন হবে, নাইট্রোজেন উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। মোটামুটি ভাবে এই নাইট্রোজেনটাই হচ্ছে তার শনাক্তকারী আপনার বৈশিষ্ট্য। কিন্তু তাকে যদি আমি 2 ডিগ্রির সাথে করি তখন কিন্তু এটা কেবল নাইট্রোজেন তৈরি হবে না, এখানের মধ্যে একটা তৈলাক্ত স্তর তৈরি হবে। তৈলাক্ত স্তরটা একটা হলুদ বর্ণের তৈলাক্ত স্তর, যেটা হচ্ছে N নাইট্রোসো N অ্যালকাইল ফিনাইল অ্যামিন উৎপন্ন হবে। এখানে একটু করে ভুল দেওয়া হয়েছে, N নাইট্রোসো N মিথাইল
এন নাইট্রোসো এন মিথাইল ফিনাইলামিন। এখানে ছোট্ট করে একটা ভুল আছে, ভুলটা আমরা একটা ক্লিয়ার করার চেষ্টা করি। সো বেসিক্যালি যে জায়গাটা প্রবলেমটা হবে সেটা হচ্ছে এটা হবে নাইট্রোসো অক্সিজেন হবে। সো এন নাইট্রোসো এন মিথাইল ফিনাইলামিন, মানে নাইট্রোসোর মধ্যে এন এর সাথে আছে আর এর সাথে আছে আমার এন মিথাইল মূলকটা আছে। সো এই বিষয়টা আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে জিনিসটা ক্লিয়ার হতে হবে। তাই আমাদের এই বিষয়টা একটু বুঝতে হবে। সরি, এই জায়গাটা একটু অস্পষ্ট হয়ে গেছে, আমি এটা একটু ক্লিয়ার করে লিখি। এটার আসল হবে এন নাইট্রোসো এন মিথাইল ফিনাইল, মানে এখানের মধ্যে একটার সাথে একটা নাইট্রোসো মূলক থাকবে, ওটাকে জাস্ট এভাবে বোঝানোর জন্য হয়েছে। আর এখানে একটা মিথাইল মূলক আছে, রাইট? এন নাইট্রোসো এন মিথাইল ফিনাইলামিন। সো এইটাই হচ্ছে আমার মূলত যুক্ত, মানে কথা হচ্ছে যদি আমার 2 ডিগ্রি অ্যামিন হয় তার মধ্যে ঢাললে, মানে আমি যদি তার মধ্যে HNO2 বা ঢালি, তাহলে এখানে মধ্যে তার তৈলাক্ত হলুদ বর্ণের তৈলাক্ত স্তর হবে। এটা ব্লু কালার দিয়ে দেখা যায় যে এটা হলুদ বর্ণের তৈলাক্ত স্তর হবে, রাইট? হলুদ তৈলাক্ত, হলুদ অয়েলি লেয়ার হবে। সো এটা হচ্ছে আসলে তার সংকেতটা, এবং আপনাদের মনে রাখতে হবে 1 ডিগ্রি দিলে নাইট্রোজেনের বুদবুদ হবে, 2 ডিগ্রি দিলে একটা তৈলাক্ত স্তর হবে, 3 ডিগ্রি দিলে কি হবে? হ্যাঁ, 3 ডিগ্রি দিলে যেটা ঘটবে সেটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, এবং এই ক্ষেত্রে নাইট্রোসো মূলক বেনজিন চক্রে প্যারা অবস্থানে প্রবেশ করবে। এখানের মধ্যে যেটা ঘটবে, এখানে এটার আসলে তার স্টেরিক হিন্ড্রেন্সটা অনেক বেশি, তার স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা অনেক অনেক বেশি, যার ফলে হচ্ছে সে একটা মাস্কের মতো কাজ করে বা তাকে অনেক অনেক বেশি বাধা দেয়, যার ফলে হচ্ছে সে এখানে এসে তাকে ঘাটাতে চায় না, যার ফলে জাস্ট কেবল প্যারা পজিশনে একটা প্রতিস্থাপন করে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন করে, জ্যানতান প্রতিস্থাপন না, একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন করে, এবং যার ফলে হচ্ছে আমার এই যৌগটা তৈরি হয়, যেটা হচ্ছে ওরকম বৈশিষ্ট্যমূলক কিছু দেয় না। তো আলটিমেটলি যেটা ব্যাপারটা হচ্ছে আপনার এটা আসলে অতটা সহজে ক্লিয়ারলি বোঝা যায় না, যে প্রথম যদি 1 ডিগ্রিতে আপনি নাইট্রোজেন বুদবুদ দেখতে পাবেন, 2 ডিগ্রিতে হলুদ কালারের তৈলাক্ত লেয়ার দেখতে পাবেন, 3 ডিগ্রিতে অতটা বৈশিষ্ট্যপূর্ণ কিছু না। তো আলটিমেটলি আপনি 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আর 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনকে আপনি পার্থক্যীকরণ করতে পারবেন। এভাবে আমরা HNO2 এর সাথে বিক্রিয়ার মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য করতে পারি। এরপর আসতেছে আমরা সালফোনিলামাইড প্রস্তুতি। সালফোনিলামাইড প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে আমরা এই ক্ষেত্রে এটা জাস্ট অ্যাসাইলেশনটা বোঝানো হয়েছে, মানে অ্যাসাইলেশন বলতেই যে তার এই অ্যাসাইল মূলকটা যদি যুক্ত করতে চাই আমি এই জায়গায়, যে আমার এখানের মধ্যে NH2 মূলক ছিল, রাইট? NH2 মূলক ছিল, তার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, এবং ওই হাইড্রোজেনের জায়গায় এখানের মধ্যে CO আর CH3 মূলক যুক্ত হচ্ছে, রাইট? এটা একটা অ্যাসাইল মূলক। তো এটা আসলে আমার সবচেয়ে সহজ হয় যদি আমি এখানের মধ্যে যদি ব্যবহার করি, যদি আমি এখানের মধ্যে অ্যানহাইড্রাইড ব্যবহার করি। অ্যানহাইড্রাইডকে শর্ট ফর্মে লেখার জন্য অনেক সময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় তাকে অ্যাসাইল টু ও আকারেও লেখা হয়, কারণ এটা আসলে ঘুরে ফিরে অ্যানহাইড্রাইডকে বোঝানো হচ্ছে। তো এই বিষয়টা একটু ব্যাখ্যা, যে এর জন্য যাতে আপনার সংকেতটা যাতে একটু বুঝতে পারেন, কারণ অনেক ইন্টারন্যাশনাল বইতে এটাকে SAC2O আকারে দেওয়া আছে অ্যানহাইড্রাইডকে, তাই আপনাদেরকে এটা আমি এভাবে দেখানোর চেষ্টা করছি। এরপর যদি আপনি এভাবে বিক্রিয়ক সেটআপ করেন, খুবই সুবিধা হবে। আপনার যে মূলকটা আপনি প্রতিস্থাপন করতে যাচ্ছেন এসিটোসিয়াল মূলক, সেটাকে আপনি এখানে প্রতিস্থাপন করতে পারবেন। কিন্তু এসিটোসিয়াল মূলক প্রতিস্থাপন করলেই হবে না, সেখানের মধ্যে আপনার যেটা হচ্ছে আপনার তার সাথে অ্যামিন মূলকটাও যুক্ত করতে হবে, যার ফলে হচ্ছে তার ক্লোরিনের জায়গায় প্রতিস্থাপিত হবে। এখানে ক্লোরিনের জায়গায় আমার NH2 প্রতিস্থাপিত হয়ে গেছে, হাইড্রোজেন চলে গেছে, যার ফলে হচ্ছে সর্বশেষে অ্যাসিড হাইড্রোলাইসিস করার মাধ্যমে আমি হচ্ছে এই কমপ্লিট প্রোডাক্টটা পাবো। আমার এই মাছটা রিমুভ হয়ে যাবে, কারণ এটা যেহেতু আমার অ্যানহাইড্রাইড থেকে আসছে, তাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে যত একটা পানি মুক্ত ছিল এবং অ্যাসিডিক বিক্রিয়ার মধ্যে নিলে সে আবার তার আগের অবস্থায় ফিরে যাবে, এবং আমি প্যারা পজিশনে আমি এই মূলকটা পাবো। এত কাহিনী করার দরকার আছে, কারণ আমি ডাইরেক্টলি এটাকে করতে পারতাম না। ডিরেক্টলি করতে গেলে আমার এটা অর্থ প্যারা দুই জায়গায় যুক্ত হতো, তাই আমি কেমিক্যাল মাস্ক হিসেবে ইউজ করছি, এটা একটা মাস্ক হিসেবে কাজ করছে। সেকেন্ড কথা হচ্ছে আমার ধাপ বাই ধাপ করতে হইছে। আর থার্ড, এখানে আমাদের যে লার্নিং কার্ভটা আছে AC2O আর অ্যানহাইড্রাইড একই কথা, তাই এটা আপনাদের বিভিন্ন প্রশ্ন বোঝার জন্য কাজে আসে বিধায় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা গ্লিসারিন আইডেন্টিফিকেশন করব, আশা করি আপনাদের এই বিষয়টা খুবই সহজে ক্লিয়ার হবে। তো চলে যাব আমরা ধীরে ধীরে গ্লিসারিন আইডেন্টিফিকেশন। গ্লিসারিনটা খুবই ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্ট সলভেন্ট, তো আমাদের এটা প্রায় সময় বানাতে হয়। তো আগেরকার জীবনে যখন আমি তেল বা চর্বি থেকে বানাতাম, তখন গ্লিসারিন ছিল একটা বাই প্রোডাক্ট, তৈরি হতো বাই প্রোডাক্ট আমাদের এই ক্ষেত্রে।
তো বাই প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানের মধ্যে কিভাবে তৈরি হতো তার একটা মেকানিজমটা খুবই সুন্দর, স্যাপনিফিকেশন বলে। এই পদ্ধতিটাকে বলা হয় স্যাপনিফিকেশন, এবং স্যাপনিফিকেশন পদ্ধতির মধ্য দিয়ে আসলে আমি তৈরি করতেছি। তো স্যাপনিফিকেশনের মাধ্যমে কেমনে তৈরি করতেছি, এখানে সোডিয়াম প্লাস OH মাইনাস আছে, আর এখানে হচ্ছে আমার ডিফারেন্ট এই অংশটা আছে, এস্টারের এই অংশটা আছে। তো আমার এখানে 3টা OH আছে, রাইট, 3 OH আছে। এই 3টা OH গিয়ে আসলে এটার সাথে বিক্রিয়া করবে। এখন চিন্তা করে দেখেন কোনটার সাথে কোনটা বিক্রিয়া করবে। এখন আপনার এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আছে যে কোথায় গিয়ে কোথায় বিক্রিয়া করবে, ওইখানে যাবে। হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, এই OH-টা গিয়ে এখানে এটাকে প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করতে যেটা হবে যে আমার 3টা জায়গায় 3টা OH প্রতিস্থাপিত হয়ে যাবে। বাট এই যে যৌগটা ছিল এবং তার সাথে সোডিয়াম ছিল, তারা মিলে এই যৌগটা তৈরি করবে। তার মানে আমার OH এই নেগেটিভ অংশটা এই অংশটাকে প্রতিস্থাপন করবে এবং সোডিয়ামটা জাস্ট এটার সাথে বিক্রিয়া করে সাবান তৈরি করবে। এভাবে আমরা চর্বি থেকে গ্লিসারিন পেতে পারি। কিন্তু আপনারা বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমার ইচ্ছা নাই যে আমি সাবান তৈরি করব, আমি গ্লিসারিনকে কনসেন্ট্রেশন করেই গ্লিসারিন বানাতে চাই। চিন্তা করবো গ্লিসারিন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, বা গ্লিসারিন হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি। তাহলে আমি কি করতে পারি? খুবই সিম্পল। আমি যদি তাকে যদি জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড যদি জাস্ট অ্যাসিড হাইড্রোলাইসিস করি, এটাকে বলা হয় অ্যাসিড হাইড্রোলাইসিস। আর প্রথমটা ছিল স্যাপনিফিকেশন বা সাবানায়ন। তো অ্যাসিড হাইড্রোলাইসিস যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে? অ্যাসিড হাইড্রোলাইসিস যদি করতে চাই তাহলে যেটা একইভাবেই হবে, আমার এখানে H প্লাস আছে, OH মাইনাস আছে। OH মাইনাস গিয়ে হচ্ছে এই 3টাকে প্রতিস্থাপিত করলো, আমার এখানে একইভাবে বিক্রিয়া হলো, এবং একইভাবে প্রতিস্থাপিত করার পরে এই 3টা অংশ আমার 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমার ফ্যাটি অ্যাসিড তৈরি করলো। সো এইভাবে আমরা দুইটা পদ্ধতি পেলাম, একটা হচ্ছে স্যাপনিফিকেশন আর একটা হচ্ছে অ্যাসিড হাইড্রোলাইসিস। এই দুটো পদ্ধতিতে আমি গ্লিসারিন পেতে পারি, এক প্রথমটা হচ্ছে বাই প্রোডাক্ট, দ্বিতীয়টা হচ্ছে মেইন প্রোডাক্ট হিসেবে। কিন্তু এখন যদি আমি চেষ্টা করি যে না, আধুনিকভাবে আমার গ্লিসারিনের অনেক গুরুত্ব আমরা বের করতে পারছি। প্রথম যে আমরা সাবান বানাতে গিয়ে পেয়ে গেছি, কিন্তু এখন আমরা দেখতেছি গ্লিসারিনের অনেক গুরুত্ব আছে। তাহলে আমরা কিভাবে গ্লিসারিন বানাতে পারি? খুবই সিম্পল। আমরা আধুনিক পদ্ধতিতে গ্লিসারিন বানাতে গেলে এই প্রোপিনকে ক্লোরিনেশন করব, কিন্তু এটা করতে গিয়ে প্রচন্ড তাপমাত্রা লাগবে। কিন্তু এখন তো আমার ইন্ডাস্ট্রিতে প্রচুর তাপমাত্রা দেওয়া তো খুব একটা কঠিন বিষয় না, চালিয়ে দিতে পারি। আগেকার দিনে দেওয়া তো একটু কষ্ট ছিল, তাই আমরা এখন তাকে প্রথমে একটা ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে যেটা ঘটলো সেটা হচ্ছে এখানের মধ্যে একটা ক্লোরিন প্রতিস্থাপিত হলো, অনেকটা হেলভোলভার জেলেনস্কি বিক্রিয়ার মতো। এবং এখানের মধ্যে যেটা হলো যে আপনি যখন HCl এর সাথে বিক্রিয়া করেন তাহলে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রতিস্থাপন হবে। কোন কোন জায়গায় প্রতিস্থাপন হবে? যখন আপনার এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, এই দ্বিবন্ধনটার এখানে একটা বন্ধন আছে, এখানে একটা এক্সট্রা বন্ধন তৈরি হবে। এই এক্সট্রা বন্ধনে একটা ক্লোরিন এসে যুক্ত হবে এবং এখানে একটা OH এসে যুক্ত হবে। আমি আবারও বলতেছি, এখানের মধ্যে যেটা ছিল মার্কনি রুলে কে ছিল, গরিব মানে ধনীকে আরো ধনী বানানো, রাইট? তো ধনী যেখানের মধ্যে বেশি হাইড্রোজেন আছে, এখানে যদি আমি চিন্তা করি যেখানে আমার বেশি হাইড্রোজেন আছে সেখানে হচ্ছে আমার কম তড়িৎ ঋণাত্মক বস্তু বা ক্লোরিনটা যাবে, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে বেশি তড়িৎ ঋণাত্মক OH-টা যাবে, রাইট? তো এইখানেও একইভাবে আমার মার্কনি কিউবের মতো করে যুক্ত হলো এবং এখানে গ্লিসারাইল ডাইক্লোরোহাইড্রিল তৈরি হলো। পরবর্তীতে আমি যদি জাস্ট এখানে আমার জাস্ট আর দুইটা জায়গায় দুইটা হাইড্রোক্সিল যোগ করার কথা, দুইটা হাইড্রোক্সিলের খুব ভালো উৎস হচ্ছে কে? আমার সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে হাইড্রোক্সিল যুক্ত হলো, এখানে হাইড্রোক্সিল যুক্ত হলো, এবং আমি আমার ফাইনালি ট্রাইগ্লিসারল বা গ্লিসারিনটা পেয়ে গেলাম, যেটা আমার ত্বককে সুস্থ রাখতে, আমার ত্বকের যত্ন করতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এটা ছিল আমার গ্লিসারিন প্রস্তুতি। কিন্তু আপনাকে বলা হলো এত কষ্ট করে গ্লিসারিন বানাইছেন, গ্লিসারিন শনাক্তকরণ করবেন কেমনে? ওইটা করাটা খুবই সহজ প্রক্রিয়া আছে। গ্লিসারিন আইডেন্টিফিকেশন শনাক্তকরণ হচ্ছে প্রথম হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা, এটাকে বলছে নিরোধক পরীক্ষা। নিরোধক মানে হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট বা পানি মুক্তকরণ করা। আমার এখান থেকে পানি মুক্তকরণ করতে হবে। তো পানি মুক্তকরণ করতে হলে এখানে দুইটা পানি মানে দুইটা H প্লাস আর দুইটা OH মাইনাস, রাইট? কি কি আছে? দুইটা H প্লাস আছে আর দুইটা OH মাইনাস আছে। দুইটা H প্লাস আর দুইটা OH মাইনাস যদি হয় তাহলে OH মাইনাসের উৎস হচ্ছে এটা, OH মাইনাসের উৎস, এবং এটা OH মাইনাসের উৎস। তো দুইটা OH চলে গেল। এখন আমি আসছি আমার দুইটা H প্লাসের উৎস কে কে হতে পারে। খুবই খুবই সিম্পল একটা বিষয়। দুইটা H প্লাসের উৎস হচ্ছে আমার এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, দুইটা H চলে গেল। তার মানে আমার বাকি থাকলো CHO, CH, CH2। তার মানে দুইটা OH এর উৎস হচ্ছে প্রথম দুইটা, আর দুইটা হাইড্রোজেনের উৎস হচ্ছে নিচের দুইটা হাইড্রোজেন। আলটিমেটলি আমি অ্যাক্রোলিন পেলাম, এবং অ্যাক্রোলিনের খুবই 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 বিশ্রী দুর্গন্ধ আছে। তার মানে আপনি টেস্ট টিউবে গ্লিসারিন আছে কি না পরীক্ষা করার জন্য আপনি ওখানের মধ্যে P2O5 বা একটা ডিহাইড্রেটিং এজেন্ট ঢেলে দিলে আপনি যদি তীব্র দুর্গন্ধ পেয়ে থাকতে না পারেন তাহলে বুঝতে পারবেন আপনি যেটা বানাইছেন তার মধ্যে গ্লিসারিন আছে। বা আপনাকে আপনি দোকান থেকে একটা মেরিল গ্লিসারিন, যখন যে কোনো কোম্পানির গ্লিসারিন নিলেন তার মধ্যে আপনি যদি P2O5 ঢেলে দিয়ে যদি তীব্র দুর্গন্ধ পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে গ্লিসারিন উপস্থিত আছে। সো আবার KMNO4 দ্রবণ দ্বারা গ্লিসারিনের করা যায়, সেটা হচ্ছে
আমরা চাইলে KMnO4 হচ্ছে খুব ভালো একটা জারক। আমি এখানের মধ্যে অক্সিজেন বের করতে পারি বা একটা খুব সুন্দর জাইমান অক্সিজেন তৈরি করতে পারি। এই জাইমান অক্সিজেন দিয়ে জারিত করতে করতে প্রথমে গ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার দিকে আমার ফাইনালি ডাইওইক অ্যাসিড তৈরি হবে একটা মাঝখান থেকে, খুবই কমপ্লিকেটেড একটা অ্যাসিড তৈরি হবে। কিন্তু এখানের মধ্যে যেটা ঘটে সেটা আলটিমেট বিষয়টা হচ্ছে আমার যে লালচে বেগুনি বর্ণটা হয় গ্লিসারিন দিলে তার লালচে বেগুনি বর্ণটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ গ্লিসারিন নিজে জারিত হচ্ছে, রাইট? তো নিজে জারিত হচ্ছে, যেমন তাহলে এই জাইমান অক্সিজেনকে ব্যবহার করছে, তার মানে KMnO4 এখানে নিঃশেষিত হয়ে যাচ্ছে। তার মানে আপনার ওই টেস্ট টিউবে যদি গ্লিসারিন থাকে তার মানে হচ্ছে আপনার এটার রংটাকে সে শুষে নিবে, বা এই রংটা সেখানে থাকবে না, লালচে বেগুনি বর্ণ অদৃশ্য হয়ে যাবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন ওখানের মধ্যে গ্লিসারিন আছে। তো এবার আমরা আসি গ্লিসারিন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশনের দিকে। অ্যাপ্লিকেশন হচ্ছে নাইট্রোগ্লিসারিন উৎপন্ন। এটা শক্তিশালী বিস্ফোরক দ্রব্য এবং অনেক জায়গায় অনেক ধরনের বম বা অনেক কিছু বানাতে কাজে লাগে। অবশ্য বানাবেন না, সংবিতে সচেতন, ডোন্ট ট্রাই দিস এট হোম। বাট ব্যাপারটা যে খুবই সিম্পল। গ্লিসারিনকে যদি আপনি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেন, জাস্ট 3 প্রতিস্থাপন, এখানের মধ্যে OH আছে 3টা, নাইট্রোমূলক আছে 3টা। তো নাইট্রোমূলকগুলো বারবার 3টা নাইট্রোমূলক OH কে প্রতিস্থাপিত করবে, রাইট? সো এখানে 3টা নাইট্রোমূলক OH কে প্রতিস্থাপিত করলো, রাইট? কিন্তু এখানের মধ্যে ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে আবার 3টা OH রয়ে গেল, রাইট? 3টা OH রয়ে গেল, কিন্তু এখানে আমি একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করতেছি। সো আমার OH মিলে কিন্তু 2টা পানি তৈরি করতেছে না, কিন্তু ওইটার সাথে যদি আমার এখানে কয়টা OH আছে, এখানে OH আছে আমার 3টা, রাইট? 3 হাইড্রোক্সিল আছে। আমার দরকার হচ্ছে 3টা H+, 3টে H+ হলে আমার পানি হয়ে যাবে। 3টে H+ আনার জন্য আমি কি করতেছি, অ্যাসিড দিচ্ছি, যাতে আলটিমেটলি আমি এখানে পানি উৎপন্ন করতে পারতেছি। এইভাবে গ্লিসারিনকে আমি নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রেশন করলে আমি খুবই সহজে নাইট্রোগ্লিসারিন পেয়ে যাই, এবং এর মাধ্যমে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী বিস্ফোরক দ্রব্য পাই। তো আমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচার কি শেষ? হ্যাঁ, আজ চলে যাচ্ছি কিনা যাচ্ছি না, আমাদের লেকচার আজকে এতটুকু শেষ। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি যে লাস্টের দিকে যে বিক্রিয়াগুলো বলছি, যে আনকমন বিষয়গুলো বলছি, এগুলো বুয়েট পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাট মাথায় রাখবেন, আপনার যে 10টা লেকচারে পড়েছে তাই কিনা সীমাবদ্ধ নয়, আপনাদের বই দেখতে হবে, অনেক কিছু দেখতে হবে। নামকরণ বিষয়টা আমি অতটা জটিল ভাবে পড়েনি, যেহেতু ইন্টারনেট মোটামুটি সবারই কভার হয়ে থাকে। আমি সেই টপিকগুলো টাচ করার চেষ্টা করেছি যেগুলো অনেকের ইন্টারনেট ওভাবে ভালো মতো পড়ে না। তো আপনাদের সবার জন্য শুভকামনা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো মতো পরীক্ষা দিন। আশা করি জৈব যৌগ নিয়ে আপনাদের অ্যাডমিশন এক্সামে কোনো প্রকার সমস্যা হবে না।